আস্তে। আমি আইছিলাম একটা কাজের জন্য, আমার যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন। বৌমা কার সঙ্গে কথা বলছিলাম? আমার বন্ধুর সাথে কথা বলছিলাম। বৌমা, আস্তে 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 আমার বয়সটা অনেক হয়েছে, আমি অনেক কিছু বুঝতে পারি। তোমার আবার বন্ধু কিসের? তুমি তো একজন বিবাহিত মহিলা, আর একটা মহিলা যখন বিবাহিত মহিলা হয় তখন তার জীবন থেকে সমস্ত বন্ধুগুলো বিলীন হয়ে যায়। অবশ্যই সে তোমার বন্ধু না। আমার ধারণা যদি ভুল না হয় তাহলে তুমি তোমার নতুন বন্ধুকে তৈরি করছো, ঠিক না? হলো বৌমা, তোমাকে একটা কথা বলি। তোমার সঙ্গে জড়িয়ে রয়েছে আমার ছেলের জীবন, আমার বাড়ির বাণিজ্য, সঙ্গে আমার সংসারের সুখ শান্তি। তুমি যদি এগুলো ঠিক রাখতে চাও তাহলে তোমাকে সেই মতো চলতে হবে। আমার ছেলেটা প্রবাসে রয়েছে, তোমাকে আমি দেখি অনেক সময় আমার ছেলের সঙ্গে কথা বলতে, তুমি আক্ষেপ করো যে তুমি কবে আসবে। তার মানে আমার ছেলের আসার অপেক্ষা তোমার মধ্যে আছে। আমি চাই এইটা তোমার মধ্যে থাক এবং তুমি সেটা ধরে রাখো। তুমি আমার সংসারে সুন্দর একটা বউ হয়ে এসেছো, আমার ছেলের জীবনটাকে ধন্য করেছো। তোমার কারণে আমার বাড়ির পরিবেশটা সুন্দর হয়েছে। বাড়ির মধ্যে একটা সুন্দর বউ থাকলে বাড়িতে অনেক কিছুই ভালো লাগে, তার মধ্যে তুমি একজন। আমার হাসি খুশি সংসার চলছে। আমি তোমার কাছে এইটা আশাটা করব না যে আমার এই সংসারের সব শান্তি বিনষ্ট হোক, সমস্ত কিছু ধুলোয় মিশে যাক, ধ্বংস হয়ে যাক আমাদের জীবন, আমার সন্তানের জীবন। তাই আমি তোমার কাছে আশা করব এই ছেলের সঙ্গে যা কথা বলেছো বলেছো, পরবর্তীতে তোমার আর কোনো কথা হবে না। বাবা, ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, শুধু বন্ধু হিসাবে জাস্ট একটু কথা হয়। তারপর আপনি যখন বারণ করলেন আমি আর কথা বলবো না। বাবারে, বয়স আমার অনেক হয়েছে, আমার চোখ একটা শগুনের চোখ। আমি থাকি ঘরের মধ্যে, আকাশে কয়টা তারা আছে আমি কিন্তু বলতে পারি। আমাকে অত কাঁচা ভেবে না, আমি অত কাঁচা না। যা হোক, তুমি যখন নিজের মুখে স্বীকার করেছো তার সঙ্গে আর কথা বলবে না, আমিও চাবো তুমি তার সঙ্গে কথা বলবে না। আর আমার সংসারে যদি শান্তি বিনষ্ট হয়, আমার সংসারে যদি দুঃখের ঝড়ের আবির্ভাব হয়, আমার সংসারের উপর দিয়ে যদি কাল বৈশাখী যায়, এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে বোমা তুমি। আর একটা মেয়েই পারে একটা সংসারের শান্তি বজায় রাখতে, আর একটা মেয়েই পারে একটা সংসারকে ধ্বংস করে দিতে। অতএব আমি যে কথাগুলি তোমাকে বললাম, এই কথাগুলি যদি অক্ষরে অক্ষরে তুমি পালন করতে পারো, অবশ্যই আমার সংসারে শান্তি থাকবে। আর যদি আমার কথার বাইরে এক চুলো গেছো, তাহলে কাল বৈশাখী আমার সংসারে ছবল দিতে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বেটা ভালো আছিস? হ্যাঁ, এখন কি করছো? হ্যাঁ, ডিউটি শেষই হয় নাই? ও, তাহলে বাসায় যাবি কখন, আর রান্না করবি কখন, খাবি কখন? ও, না তা ঠিক আছে, সময়ের ব্যবধান আমাদের এখান থেকে তোমাদের ওখানে অনেক কম। হ্যাঁ, আচ্ছা যাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভালো আছে, পিঙ্কিও ভালো আছে, আমিও ভালো আছি। এই 2 দিন আগে আমার একটু জ্বর হয়েছিল, যাই হোক ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খেলাম তো, ঠিক হয়েছে। আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওর প্রতিও তো আমি খেয়াল রাখি। পিঙ্কিকে নিয়েও তোর চিন্তা করতে হবে না, যতক্ষণ আমি জীবিত আছি আমার একটা দায়িত্ব আছে না। হ্যাঁ, গত মাসের টাকা পাইছি, গত মাসের টাকা পাইছি। ও দিছে, 2 দিন লেট করছে আর কি টাকাটা দিতে, মনে হয় খরচ টরচ করছিল, ওই জন্য পরে দিয়ে গেছে আমাকে। ও, এ মাসের টাকা ছাড়ছো তুমি?
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ঘটনা হচ্ছে যে ওই যে 3 পোয়া জমি ওখানে কেনা হয়েছে না, ওই যে আমাদের বড় দাগের সঙ্গে যেটা, হ্যাঁ ওইটা ধরো যে 8 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এখনো 7 লক্ষ টাকা বাকি আছে। তারপরেও ধরো রেজিস্ট্রি খরচ আছে, আর ইদানিং তো রেজিস্ট্রি খরচ অনেক বেশি রে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সেই হিসাবে একটা হিসাব করে টাকাটা পাঠাস। আচ্ছা ঠিক আছে, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা। হ্যাঁ, আমি এই বুড়ো যতদিন আছে ততদিন নিশ্চিন্ত থাকিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না শরীরের প্রতি তো খেয়াল রাখি বাপরে। তুই একটু ঠিক মতো নিয়মিত খাওয়া দাওয়া করিস, আর আমাদেরকে নিয়ে চিন্তা করিস না। যত চিন্তা করবি, এমনি তো বিদেশ, ওইখানে তোর আত্মীয় স্বজন ভাই বন্ধু ব্রাদার কেউ নাই, তাহলে যদি চিন্তায় থাকিস তুই এমনি শুকিয়ে যাবি। হ্যাঁ বাবারে, আমি যতক্ষণ বেঁচে আছি তোকে আমাকে কিছু উপদেশ তো দিতেই হবে, এটা আমার দায়িত্ব কর্তব্য না, বুঝিস না কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও এবার সে একটু বেশি করেই পাঠাচ্ছে তাহলে। আচ্ছা বেশি করে পাঠাও, ওই যে হিসাবটা ওইভাবে করিস, কারণ 7 লক্ষ টাকা ওকে দিতে হবে, আর তোমার প্রায় 1,00,000 টাকা মতো লেগে যাবে রেজিস্ট্রি। তারপরেও ধরো ও যারা জমিটা বিক্রি করতেছে ওদের বাড়িতে ওই দিন মিষ্টি টিষ্টি, ধরো যে ওদের বাড়িতে যদি ভাই ব্রাদার 4-5 জনের একটা পরিবার থাকে, আপাতত 5 কেজি 7 কেজি মিষ্টি তো আমাকে ওখানে কিনে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, না আমার ওষুধ খাওয়ার টাকা পয়সা আছে, আমার ওষুধ খাওয়ার টাকা পয়সার ব্যাপারে তোর চিন্তা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাক, ছেলেটার সঙ্গে কথা বলে এখন একটু নিশ্চিন্ত হলাম। জমিওয়ালাকে টাকাটা দিতে হবে, রেজিস্ট্রিটা করে নিতে হবে, টাকা তো 2-3 দিনের ভিতরে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এক চিন্তা দূর হলো। আরে এত দূরে দূরে কেন, একটু কাছে সত্যি কথা বলো, শ্বশুর আছে না, শুনতে পাবে। বাদ দাও তো, শুধু শুনতে পাবে না। আসো তো, আরে আসো। আরে ধুর, বোমা, এটা আমি কি দেখছি? এই ছেলেটা কে? এত রাত্রে আমারই বাড়িতে, আমার বৌমার ঘরে এই ছেলেটা কি করছে? কে, জবাব দাও, কে এই ছেলে? বাবা এই এই সেই ছেলে, আপনি যার কথা বলছিলেন, যার সাথে কথা বলতে বারণ করছিলেন, এই সেই ছেলে বাবা। বাবা আপনি যা ভাবছেন তা না বাবা, তেমন কিছু না। আমি ওকে ডেকে আর কি বোঝাচ্ছিলাম যে তুমি এভাবে আমার সাথে কথা বলো না, বা কথা বলা যাবে না। আমার শ্বশুর বুঝতে পেরেছে আমাদের সংসারে অশান্তি হবে, দেখো আমার তো একটা সংসার আছে, তুমি তো বোঝোই। আমি জাস্ট আর কি বোঝাচ্ছিলাম বাবা, তেমন কিছু না। বাহ বৌমা বাহ, তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ না? যে কানাকে বললা এই দেখো, হাত দিয়ে দেখো, এটা বিল্ডিং, এটা হাইকোর্ট। আমাকে এত বোকা পেয়েছো? হ্যাঁ, আমি কিন্তু সব বুঝি বৌমা। তোমাকে বৌমা বলতেও আমার ঘৃণা হচ্ছে, আমার ঘৃণা হচ্ছে তোমাকে বৌমা বলতে। ছি, তোমাকে আমি তোতা পক্ষীর মতো বুঝিয়েছি। আমার সংসারের সুখ শান্তি ইজ্জত সমস্ত কিছু তোমার হাতে। আমি অনেক আগে টের পেয়েছি বৌমা যে আমার সংসারের উত্তর গগনে কালো মেঘের ঘনঘটা, মেঘ ঘোরাফেরা করছে, যে কোনো মুহূর্তে কালবৈশাখী ঝড় হয়তো বা আমার সংসারের উপর দিয়ে বয়ে যাবে। আমার ধারণাটি সত্য হলো, তবে আমি তোমাকে চিনতে ভুল করছি। আমি আসলে একটা বোকা। আমার উচিত ছিল সেই দিনে একটা অ্যাকশন নেওয়া। আমি তোমাদের অনেক কথা শুনেছিলাম, সেই দিন যদি আমি অ্যাকশন নিতাম, তুমি আমার সঙ্গে এই নাটকের খেলা আর খেলতে পারো। ঠিক আছে, তোমাকে আমি কি বলেছিলাম? তোমার সন্তানের জীবন কিন্তু তোমার হাতে। আমার সন্তান প্রবাসে পড়ে আছে,
কিন্তু দিন শেষে একবার হলেও সে তোমার কথা ভাবে। যখন আমার ছেলে জানতে পারবে আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে পরকীয়া করে এবং তাকে নিয়ে এসে আমারই বেডরুমে শুয়ে থাকে, আমার সন্তান কি বাঁচতে পারবে? তুমি গ্যারান্টিতে বলতে পারো আমার সন্তান টিকবে? ক্ষতিটা তো আমার হবে, ক্ষতিটা তো তোমার হবে না। তুমি তো একটা নির্লজ্জ স্বার্থপর। তুমি চিন্তা করেছো শুধু তোমার কথা, তুমি কি হয় সুখে থাকবে। তুমি তো অসুখে ছিলে। আমার ছেলে কি তোমাকে অখুশি রাখেছে? আমি কি তোমার দেখভাল করছি না? তুমি কি আমার সংসারে না খেয়ে আছো? আমার সংসারে কি তুমি সম্মান পাচ্ছ না? তাহলে কেন কেন আমাদের সঙ্গে তুমি প্রতারণা করলে? বেঈমান, তুমি একটা মুনাফিক। তুমি মানুষের মধ্যে করো না। তবে একটা কথা চিন্তা করো, উপরে কিন্তু একজন সৃষ্টিকর্তা রয়েছে। সে সবাইকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেমন তোমাকে নিষেধ করার পরে আজকে সেই আমাকে হাতে নাতে তোমাকে সঙ্গে দিয়েছে। তোমার বোঝা উচিত ছিল আমার শ্বশুর যে কথাগুলো আমাকে বলছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কথা। আমি তোমাকে বলেছিলাম আমার সংসারে ফুলের মতো তুমি একজন সদস্য। ফুল দেখতে যেমন সুন্দর, তেমনি আমার বৌমা হয়েছে সুন্দর। তুমি যখন বাড়ির মধ্যে চলাফেরা করো আমার বাড়িটা আনন্দে ভরে ওঠে, আমার সংসারটা হাসি খুশি। আমি একজন এই বৃদ্ধ বয়সে কোনো টেনশন চিন্তা করতাম না, শুধু একটাই চিন্তা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছো যেদিন ওই ছেলের সঙ্গে তোমার কথা শুনেছি। আচ্ছা, তুমি কি করে পারলে একটা সংসারকে ধ্বংস করে দিতে? সাজানো গোছানো একটা সংসার তৈরি করতে গেলে কতটা বছর সময় লাগে তুমি জানো? এখন যদি আমার ওই ছেলের একটা ক্ষতি হয়ে যায়, ওই ছেলের ওই শোক কি আমি সামলাতে পারবো তুমি জানো? আরে স্বার্থপর মহিলা, তোমাদের কি ওই যে একটা কথা আছে না, মেয়েদের 16 কলা, তোমাদের নামে আছে 16 কলা, তোমাদের এক কলার শীত কলাও আমরা এখন দেখতে পাই। তাহলে আর ওই 16 কলার কত দূর ক্ষমতা, কত শক্তিশালী, এটা আমরা বলতে পারি। যার কারণে মৌলানারা বলে অধিকাংশ মেয়েরা দোজখে যাবে। তোমাদের মতো মেয়েরা যারা নিজের স্বামীকে ঠকাচ্ছ, নিজের শ্বশুরকে ঠকাচ্ছ, শ্বশুর বাড়ির লোকদেরকে ঠকাচ্ছ, তোমরা কি মানুষ? তোমরা মানুষ না। তোমরা পৃথিবীতে তৈরি হয়েছ মানুষকে ঠকানোর জন্য। আরে তোমাদের মতো মহিলা যাদের কারণে আমাদের আদম আলাইহিস সালাম বেহেশত থেকে এই দুনিয়ায় এসেছিল, একমাত্র তোমাদের কারণে। ওখানে খুব আরামে এসেছিল, তোমাদের কারণে সেই আরামায়েশ তার ধ্বংস হয়ে গেছে। আবার এই দুনিয়াতে আমরা সবাই পরিশ্রম করি তোমাদের কারণে, তোমাদেরকে সুখে রাখার জন্য। আবার দেখো, আমরা দোজখে যাব ঠিক তোমাদের কারণে। তোমরাই হচ্ছে সেই মেয়ে। মেয়ে জাত, তোমাকে মেয়ে বলা যাবে না, তোমরা মেয়ে নামের কলঙ্ক। আর তোমরা যেটা পারবে সেটা আমরা পুরুষটা পারবো না। তোমাদের মতো আমাদের 6 কলা নাই, তোমাদের মতো আমাদের 16 কলা নেই। আমরা কোনো কলা নিয়ে চলি না। আমরা যদি কোনো মেয়েকে বলি আমি তোমার পিছনে আছি, তার পিছনে আমরা জীবন দিয়ে দিই। আমরা যদি কাউকে কথা দেই আমি তোমার সঙ্গে থাকবো, আজীবন থাকবো, আর তোমরা মেয়েরা কি করো? তোমার স্বামী তোমাকে হাজার হাজার টাকা পাঠাচ্ছে প্রতি মাসে, তোমার চাহিদা সে মিটাচ্ছে, আমি তোমাকে দেখভাল করছি। তোমার একটা মাথা ধরলেও, তোমার মাথা ধরার কারণে আমি এই বৃদ্ধ বয়সে ডাক্তারের কাছে বাজারে ছুটে যাই, গাড়ি না পেলে হেঁটে যাই, তোমার মাথা ধরার তাকে সারানোর জন্য। আর তুমি কি করো? তোমাকে এত তুতা পক্ষের মতো বোঝানোর পরেও তুমি আমার এই সংসারটা নষ্ট করে দিলে। কালো বৈশাখীর একটা ঝড় বয়ে দিলে আমার সংসারের উপর দিয়ে। একটিবারে ভাবলে না
এই সংসারটা তোমার নিজের? আরে একটা মানুষের শারীরিক চাহিদাটা কি বড়? শারীরিক চাহিদা বড়, তোমাদের বোঝার ভুল। আর আমার মতো মানুষ তোমাকে বোঝাতে পারবে না। তোমাকে অনেকবার বলেছি বৌমা, আমার চোখ কিন্তু শগুনের চোখ। ঘরের মধ্যে বসেও কিন্তু আমি আকাশের তারা গুনতে পারি। এটা আমার বয়সের ব্যবধানের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা তোমরা এখনো অর্জন করতে পারো। আর তুমি চালাকি করো আমার সঙ্গে। আরে বাবা, তোমাদের মতো ওই বয়স আমি অনেক আগেই পার করে এসেছি। তোমার বোঝা উচিত ছিল, তুমি আজ যে কলেজের ছাত্র, আমি কিন্তু সেই কলেজের প্রিন্সিপাল। কিন্তু তুমি বিরাট একটা ভুল করেছ, বিরাট ভুল করেছ। যা হোক, তোমার ডিসিশন আমি নিতে পারবো না। আমার ছেলে বাঁচুক আর মরুক, আমি তাকে এখন জানাবো, তার সঙ্গে কথা বলবো। সে যে ডিসিশন নেবে সেই ডিসিশন। ঠিক আছে, আমার ছেলে যে সিদ্ধান্ত নেবে তার সিদ্ধান্ত আমি হব। না না আব্বা, ফোন দিয়েন না। চুপ, তুমি আর একটা কথা বলবে না। তোমাকে আমি নিষেধ করেছি কথা বলতে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুই কি শুয়ে পড়েছিলি রে বাপ? শুস নেই? আমি তোর সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, তুই মানসিক ভাবে নিজের মনকে একটু শক্ত করে আমার কথাগুলো শুনবি। তোর কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই কথাগুলো শোনার পরে তুই ভেঙে পড়বি না। হ্যাঁ, বিষয়টা আমি তোকে বলছি, ভেঙেই বলবো। তুই আমাকে কথা দে, তুই অন্য কোনো টেনশন চিন্তা মাথাতে আনবি, ধৈর্য ধরে থাকবি। ধৈর্যের ফল না বাবা খুব মিষ্টি হয় রে, খুব মিষ্টি হয়, কিন্তু ওইটা পাকে কখনো কেউ বলতে পারে না। হ্যাঁ, আমি তোর কাছ থেকে একটা সিদ্ধান্ত নেব। তুই যে সিদ্ধান্তটা দিবি, আমি কোনোদিন তোর কথা ফেলিনি, আজও তোর কথা আমি ফেলব না। আমাকে সিদ্ধান্তটা দিবি এবং সঠিক সিদ্ধান্ত দিবি। হ্যাঁ, তাহলে বলিস শোন। তোর বউ অর্থাৎ আমার সংসারের সবচাইতে সুন্দরী ব্যক্তি, বাড়ির অলংকার, যে বাড়ির মধ্যে গুটি গুটি পায়ে ঘুরে বেড়াতো, বাড়িকে সাজিয়ে রাখতো সবসময়, আমার সেই সুনাম ধন্য বৌমা, তিনি আজ রাতে একজন ছেলেকে সঙ্গে নিয়ে তার বেডরুমে আমার সঙ্গে ধরা খেয়েছে। আমি তাকে ধরেছি, আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সে ভোলানোর চেষ্টা করেছে। কিন্তু তোর কাছে আমি একটা কথা গোপন রেখেছিলাম। আমি প্রথম দিন যখন শুনেছিলাম ওই ছেলেটার সঙ্গে কথা বলা, আমি অনেক কিছু জেনে গিয়েছিলাম। আমি সেদিন তাকে বুঝিয়েছি, এই ছেলের সঙ্গে তুমি আর একটা দিনের জন্য কথা বলবে না, কারণ আমি আগেই টের পেয়েছি দক্ষিণ গগনে কালো মেঘের ঘনঘটা ঘুরছিল আমার সংসারের মাথার উপর। আমি জানি কখন কাল বৈশাখী সে ছটটা বয়ে গেল। এখন তুই বাবা ডিসিশন দিবি আমাকে, বোমা আমাদের বাড়িতে থাকবে নাকি আমার বাড়ি থেকে চলে যাবে। তোর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর কাছে আমার একটা অনুরোধ, তুই নিজের মনকে শক্ত রাখ। বাবারে, বউ চলে গেলে পৃথিবীর বুকে অনেক মেয়ে আছে, বউ খুঁজে আনা যায়। বউটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে মান সম্মান, বাড়ির ইজ্জত, বাড়ির সম্মান, আমাদের পথে ঘাটে বাড়ানোর ব্যাপার স্যাপার অনেক কিছু জড়িয়ে আছে এই বাড়ির মধ্যে, এই ঘটনার মধ্যে।
থাক। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করছিস? আচ্ছা খেয়ে দিয়ে শুয়ে পড়, তুই কোনো টেনশন নিস না, এদিকে আমি দেখছি। ওয়ালাইকুম আসসালাম। তোমার হাতে মাত্র 2 মিনিটের সময়, তোমার যা কিছু আছে সেইগুলো নিয়ে এই বাড়ির থেকে এই মুহূর্তে চিরদিনের জন্য তুমি চলে যাও। বাবা, বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা, তোমার শেষবার সুযোগ দিন আমাকে বাবা। তোমার এই পাপ মুখে আমাকে বাবা বলে ডেকে পৃথিবীর আর সকল বাবাকে তুমি ছোট করো না। বাবা শব্দের অর্থ জানো? বাবা কাকে বলে চেনো? চাচা, চাচা, এই ছেলে, যদি আমার হাতে থাপ্পড় না খেতে চাও, একটা শব্দ তুমি উচ্চারণ করবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে দুজন। যাও। ছি ছি ছি, যে মানুষটার জন্য এতদিন ধরা গর্ব করতাম, সুন্দর একটা বউ আমি পেয়েছি ভাবি, আমার ছেলেটার কপাল ভালো। আসলে না, আমরা যেটা ভাবি সেটা হয় না। ভাগ্যটা তো আল্লাহর হাতে নির্ধারণ করে সে। আমরা মানুষরা দেখে অনেক কিছু ভেবে নেই। দেখো আজকে তার প্রমাণ আল্লাহ পাক দিয়ে দিল। আমার সংসারের শান্তি সামান্য একটা মেয়ে নিয়ে চলে গেল। যাক, আল্লাহ তুমি যা করো সেটা মঙ্গলের জন্য করো। আজকে যদি আমি চোখে এটা ধারণা করতাম, হয়তো এটাকে কেন্দ্র করে এক সময় হয় আমরা গলায় দড়ি নিতাম, নয় বিষ খেতে হতো, নয় এলাকা ছেড়ে চলে যেত। তুমি রক্ষা করেছো, রাত্রে আমাকে একটা ডিসিশন দিতে, সমাজের লোক জানার আগেই আমরা তাকে বিদায় দিয়ে দিচ্ছি, যাতে কেউ আমাদেরকে আর কিছু না বলতে। আল্লাহ